প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু, মুক্তিযোদ্ধা। আজ আবার আপনাদের দরবারে এসেছি। চলমান আমার যে নিবন্ধ ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, এরই শেষ পঞ্চম পর্ব আজ আপনাদের সামনে উপস্থাপিত করছি। বন্ধুগণ, আপনারা এই লেখাটিতে, এই ভিডিওটিতে আপনারা অনুগ্রহ করে লাইক দেবেন এবং পছন্দ হলে শেয়ার করে দেবেন। এখন মূল বক্তব্যে ফিরে আসি। আজকে এই শেষ পর্বের মধ্য দিয়ে তুলে ধরা হবে কীভাবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে একটি সবল দেশকে কীভাবে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড় করিয়েছেন বিখ্যাত একজন নোবেলজয়ী। তাই আপনাদের সামনে তুলে ধরছি। বিচার আপনাদের। শুরু করা যাক। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেলজয়ী ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর দেশের মানুষ ভেবেছিল নতুন সরকার দৃঢ় হাতে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে দেশে শান্তি প্রতিষ্ঠা করবেন, কিন্তু তার কিছুই হলো না। সমানতালে দেশব্যাপী লুটপাট, ডাকাতি, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ, সংখ্যালঘুদের বাড়ি মন্দিরে আগুন ভাঙচুর চলতে লাগলো। জাতির পিতার ঐতিহাসিক 32 নম্বর বাড়ি পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। সকল সরকারি অফিস হতে জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি জোর করে নেমে ভেঙে ফেলা হলো। রাষ্ট্রপতি ভবনের বঙ্গবন্ধুর ছবি উপদেষ্টা মাহফুজ আলম জোর করে নামিয়ে দিলেন। ছাত্র জনতার বড় বড় মিছিল থেকে শোনা যেতে লাগলো উস্কানিমূলক ভয়ঙ্কর সমস্ত স্লোগান। তার মধ্যে ছিল ভারত যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, একটা একটা ইস্কন ধরো, ধরে ধরে জবাই করো। এতে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের বাড়িঘর, নারীদের উপর হামলার ঘটনা আরও বেড়ে গেল। তার মধ্যে আরও উস্কানি দিতে লাগলো আমাদের মুমিন ভাইয়েরা নানান রকম হিন্দু বিদ্বেষী এবং ভারত বিদ্বেষী কথা বলে। এমত অবস্থায় সংখ্যালঘুদের জীবন বিপন্ন হয়ে উঠল। দেশের মধ্যে ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে মব জাস্টিস শুরু হয়ে গেল। আওয়ামী মনোভাবাপন্ন স্কুল কলেজের শিক্ষক ও সরকারি অফিসারদের কাছ থেকে জোর করে ইস্তফা নিয়ে তাদের জায়গায় জামাত বিএনপির লোকদের বসিয়ে দেওয়া হলো। আওয়ামী আমলে চাঁদাবাজি যে সমস্ত সিন্ডিকেট গড়ে উঠেছিল অন্যায়ভাবে বা সরকারের অজান্তে, সেগুলি রাতারাতি বিএনপি জামাতের দখলে চলে গেল। প্রকাশ্যে মুক্তিযোদ্ধা ও কতিপয় শিক্ষকের গলায় জুতার মালা পরিয়ে তাদেরকে প্রকাশ্য রাস্তায় ঘোরানো হলো। ইসলামী মৌলবাদী শক্তি দেশে শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য তৎপর হয়ে উঠল। তারা ৭২ সংবিধান সংস্কার ও হিন্দু রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত বাতিলের দাবি উত্থাপন করল। চিরায়ত বাংলার সকল ঐতিহ্য স্থাপত্য মৌলবাদীরা একে একে ধ্বংস করতে লাগলো। ডক্টর ইউনূস শাসনের 4 মাসের মাথায় জাতির পিতার 32 নম্বর ঐতিহাসিক বাড়ি বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। ৭১ স্বাধীনতা যুদ্ধকালে রাজারবাগ পুলিশ লাইনে পাক সেনাদের হাতে সবচেয়ে জীবন বিসর্জন দিয়েছিল বেশি পুলিশ সদস্যরা। এবারও তাই ঘটল। পুলিশের অবর্তমানে সরকার সেনাবাহিনীর হাতে আইন শৃঙ্খলার দায়িত্ব দিয়ে মাঠে নামিয়ে দিল। সেনাবাহিনী আবার কোনো রহস্যময় কারণে দুষ্কৃতিকারীদের তাণ্ডব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন। ক্ষমতা থাকা সত্ত্বেও তারা অপরাধ দমনের জন্য কোনো আইনি ব্যবস্থা নিলেন না। দেশে যেন এক মৎস্যায়ন যুগ শুরু হয়ে গেল। হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন, তখনও এটা ঘোষিত হয় নাই, কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় বসেই ভারতের দিকে আঙুলে নির্দেশ করে বললেন, ভারত যদি বাড়াবাড়ি করে তাহলে আমরাও ভারতের 7 সিস্টার বিচ্ছিন্ন করে দিব। তার এ কথার পর অবসরপ্রাপ্ত কতিপয় সামরিক অফিসার ঢাকার রাজপথে দাঁড়িয়ে ঘোষণা করলেন তারা 4 ঘন্টার মধ্যে কলকাতা দখল করে নেবেন। মৌলবাদী হেফাজতে ইসলাম আরও এক ধাপ এগিয়ে বলল, ইনশাল্লাহ তারা দিল্লি পর্যন্ত দখল করে গাজিয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করে ফেলবে। এইসব দায়িত্বহীন কথাবার্তার কারণে ভারত বাংলাদেশের জন্য যে ভিসা ব্যবস্থা ছিল তা বন্ধ করে দিল এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহে হ্রাস নিয়ে ধরল। এতে বাজারে প্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম
বেড়ে গিয়ে মানুষের নাভিশ্বাস উঠল। সরি। অন্যদিকে সংখ্যালঘু হিন্দুদের উপর ব্যাপক নির্যাতন হওয়ায় কোনোদিন যা ঘটে নাই, বাংলাদেশে এবার তাই ঘটল। ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর নেতৃত্বে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসে তুমুল আন্দোলন শুরু করলো। এই আন্দোলনের ঢেউ দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে ছড়িয়ে পড়ল। বিপদ বুঝে ইউনিশ সরকার মানুষের বাকস্বাধীনতা গণতান্ত্রিক অধিকার হরণ করে বানোয়াট রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় প্রভুকে কারাগারে নিক্ষেপ করলেন। এদিকে উন্মত্ত বৈষম্য বিরোধীরা দেশের বেসরকারি অনেক শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করে দিল। যে গার্মেন্টস শিল্প ছিল একমাত্র বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যম, তার অধিকাংশ বন্ধ হয়। লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেল। দেশের সার্বিক ব্যবস্থা আর্থিক ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়ার উপক্রম হলো। এমতাবস্থায় সকল বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেল। অন্তর্বর্তী সরকারের 6 মাসের শাসন আমলে দেশ ইতোমধ্যে 50 বছর পিছিয়ে গিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 10,000 হর্স পাওয়ারের বিমানে চড়ে প্যারিস থেকে এসে বাংলাদেশের সিংহাসনে আরোহণ করেছিলেন। সেই হর্স পাওয়ার এখন পিছনের দিকে আইএমএ জাহিলিয়াতের পথে হাঁটতে শুরু করেছে। এই জন্যে আমরা বলেছি, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। বন্ধুগণ, এই পর্বের এখানে শেষ। তবে আমাদের এই ধারাবাহিক চলতে থাকবে। আবার লিখব। এখন যে জায়গায় দেশ দাঁড়িয়ে আছে, আমাদের নেত্রী বঙ্গবন্ধু তনয়াকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা আন্তর্জাতিকভাবেই করা হচ্ছে। আমরা সেই সুদিনের অপেক্ষায় বসে আছি। ইতিমধ্যে দেশে খিলাফত প্রতিষ্ঠার জন্য ভয়াবহ মিছিল হয়েছে। দেশের মানুষ বুঝতে পারছে যে বাংলাদেশে সেই আফগানিস্তানের মতো তালেবানি শাসন কায়েমের জন্য একদল মৌলবাদী উঠে পড়ে লেগেছে। আমরা যে কোনো মূল্যে এটা প্রতিহত করব, এই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সকল মুক্তিযোদ্ধা ভাইদের এবং স্বাধীনতার পক্ষের শক্তিদের এক হয়ে একত্রে সংগ্রাম শুরু করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।